সামনেই যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট বা নির্বাচন, তো সেক্ষেত্রে সিএসডিজি কেন আর পিছিয়ে থাকে? আমরাও একটু ভোট নিয়ে আলোচনা করি বা ভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করি আজকে। তো দেখো, আমরা তো জানোই সিভিল সার্ভিস ফর দেশি গাইজ পড়াশোনার বাইরে কোনো জিনিস নিয়ে বা কোনো টপিক নিয়ে কিন্তু বিন্দু মাত্র আলোচনা করে না। তো সুতরাং যতই ভোট বলি না কেন, আজকেরও ঠিক তাই, কিন্তু আমরা পড়াশোনার বাইরে কোথাও যাব না। তো দেখো, ভোটের পরে পরে যে এক্সামগুলো হবে, মনে রেখো এই বিধানসভা নির্বাচন থেকে কিন্তু কোশ্চেন তুমি সেখানে পাবেই পাবে। কারণ এর আগে দেখা গিয়েছে যখন কোনো কোনো ইয়ারে ভোট হয়, ঠিক পরেই যে এক্সামগুলো থাকে সেই পার্টিকুলারলি ভোটের উপরে কিন্তু একটা দুটো কোশ্চেন আসে। সে পঞ্চায়েত ইলেকশন বলো, লোকসভা ইলেকশন বলো, কোশ্চেন কেমনভাবে আসবে সেটা তুমি ধরতে পারবে না, কিন্তু আসবে। তো আমরা তেমনই আজকের ক্লাস একটা করব। আর ক্লাসের শুরুতে বলি, দেখো 9টা কোশ্চেন দিয়ে আমি ক্লাস শুরু করেছি। তো এই 9টা কোশ্চেনের উত্তর তোমাদের যদি জানা থাকে, তাহলে আমি বলবো ক্লাসটা আর দেখে সময় নষ্ট করো না। তুমি যদি এক চান্সে এই 9টা কোশ্চেনের উত্তর দিয়ে দিতে পারো, তাহলে তুমি একদম ওয়েল প্রিপেয়ার্ড এই ব্যাপারে, আজকের ক্লাসের ব্যাপারে। তুমি স্কিপ করো ক্লাসটা। আর যদি মনে হয় যে কোথাও কোনো কোশ্চেনের তোমার একটু খামতি রয়েছে, তাহলে তুমি কিন্তু ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। আর বলবো, যারা জানো তারা এই 9টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমাদেরও ভালো লাগবে। তো কোশ্চেন নাম্বার 1 কি বলছে দেখো, গভর্নরকে গভর্নর কি নিজের ইচ্ছায় অ্যাসেম্বলি ভেঙে দিতে পারে? মানে একটা রাজ্যের গভর্নর তিনি যদি চান, তার ইচ্ছায় কি তিনি অ্যাসেম্বলি মানে বিধানসভাটাকে ভেঙে দিতে পারেন? হ্যাঁ অথবা না, কারণটা যদি ব্যাখ্যা করো তাহলে আরও ভালো লাগবে আমাদের। কোশ্চেন 2 কি বলছে, স্পিকার কি এমএলএ না না হয়েও হতে পারেন? মানে একজন স্পিকার, বিধানসভার স্পিকার, তিনি যদি এমএলএ না হন, তাহলে কি সেটা পসিবল? এমএলএ ভোট না জিতে একজন স্পিকার হওয়া সম্ভব কি? কোশ্চেন 3, একজন ব্যক্তি কি এমএলএ ও এমপি একসাথে হতে পারেন? একজন বিধায়ক ধরো, সে আবার মানে এমপিও, এটা কি পসিবল যে একটা ব্যক্তি এমপি এমএলএ দুটো পদ একসঙ্গে সামলাচ্ছেন? সেটা কি সম্ভব? কোশ্চেন 4, একজন ব্যক্তি কি দুটি আসন থেকে এমএলএ হতে পারেন? মানে কোনো একজন তোমার এলাকায় ভোটে দাঁড়িয়েছেন এমএলএ হিসাবে, তিনি কি দুটো জায়গা থেকে এমএলএ হতে পারেন? মানে তোমার জায়গা আর আমার জায়গা, ধরো দুটো জায়গা থেকে কি এমএলএ হওয়া তার পক্ষে সম্ভব? কোশ্চেন 5, ইন্ডিপেন্ডেন্ট এমএলএ যদি কোনো দলে যোগ দেন, ইন্ডিপেন্ডেন্ট এমএলএ মানে কোনো দলীয় প্রতীকে কেউ দাঁড়ালো না, সে একটা ইন্ডিপেন্ডেন্ট পার্টি হিসাবে এমএলএ রিপ্রেজেন্ট হলো বা এমএলএ হিসাবে উইন করলো, তাহলে সে যদি কোনো দলে যোগ দেন, কোনো একটা মানে ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলো আছে সেরকম কোনো একটা দলে যোগ দেন পরবর্তীকালে, সেক্ষেত্রে কি হবে? কোশ্চেন 6, স্পিকারের ডিসিশন কি কোর্ট চ্যালেঞ্জ করা যায়? ধরো বিধানসভার স্পিকার একটা কোনো রকম ডিসিশন নিলেন, তো সেই ডিসিশনটাকে কি কোর্টে চ্যালেঞ্জ করা যায়? কোশ্চেন 7, বছরে কয়বার অ্যাসেম্বলি বসতেই হবে? বিধানসভায় অ্যাসেম্বলি যে বসে সেটা বছরে কবার নিয়মমাফিক বসতেই হবে, মানে বাধ্যতামূলক। কোশ্চেন 8, এমএলএ কি অ্যাসেম্বলিতে যা খুশি বলতে পারেন? খুব খুব মানে কোশ্চেনগুলো কিন্তু খুব ট্রিকি, না জানলে মুশকিল। এমএলএ কি অ্যাসেম্বলিতে যা খুশি বলতে পারেন? একজন বিধায়ক বিধানসভায় দাঁড়িয়ে তার মুখে যা আসবে তাই কি বলা পসিবল? কোশ্চেন 9, এমএলএ রিজাইন করলে কে অ্যাকসেপ্ট করেন? ধরো একটা বিধায়ক বললো আমি আর এই আমার বিধায়ক পদে থাকবো না, সেক্ষেত্রে সে যদি রিজাইন করতে চায়, তো তার রেজিগনেশন লেটারটা কে অ্যাকসেপ্ট করবে? তো এই কোশ্চেনগুলো দিয়ে আজকে ক্লাস শুরু করলাম। চলো কেমন ক্লাস লাগে তোমরা একটু দেখো। দেখো, আমাদের যেহেতু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সামনেই, তো সেক্ষেত্রে আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের বিধানসভা নিয়েই বা পশ্চিমবঙ্গের বিধায়ক নিয়েই আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের বিধায়ক বা এমএলএ যেটা বলছি, সাংবিধানিক কাঠামো, কনস্টিটিউশন ফ্রেমওয়ার্ক, সেখানে কি বলা আছে? ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের আইনসভা গঠিত হয়। রাজ্যের আইনসভা তাহলে কোনটা? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের আইনসভা গঠিত হয়, রাজ্যের যে কোনো আইন কানুন যা আছে সব কিছু পাস হয় রাজ্যের আইনসভা থেকে। তো ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, WBLA,
দেখো এই মানে ইলেকশন ওরিয়েন্টেড যা কিছু গভর্নমেন্ট সার্কুলার বা অর্ডার বেরোচ্ছে এটা কিন্তু মেনশন করা থাকছে WBLA, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর্টিকেল 168 যেটা স্টেট লেজিসলেচারের ব্যাপার, আর্টিকেল কততে মেনশন করা আছে এটা 168, খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বারবার বলছি প্রতিটা জায়গা থেকে ট্রিকি কোশ্চেন আসবে। তো পশ্চিমবঙ্গে কিন্তু কি চলে দেখো, ইউনিক্যামারাল লেজিসলেচার, ইউনিক্যামারাল লেজিসলেচার ব্যাপারটা একটু বোঝার আছে। ভারতবর্ষে এমন অনেক রাজ্য আছে যেখানে কিন্তু বাইক্যামারাল লেজিসলেচার আছে, বাইক্যামারাল, বাই মানে দুই, ইউনি মানে এক। তো ইউনিক্যামারাল কেন বলছে দেখো, যে আমাদের রাজ্যের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু বিধানসভাটা আছে, কোনো বিধান পরিষদ নেই। অন্যান্য অনেক রাজ্য আছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব যে এমন কিছু রাজ্যের নাম বলো যেখানে বাইক্যামারাল লেজিসলেচার আছে, মানে বিধানসভাও আছে বিধান পরিষদও আছে, দুটো থেকেই কিন্তু MLA রিপ্রেজেন্ট করে। তো তোমরা একটু কমেন্ট বক্সে জানিও, ওইগুলোও কিন্তু কোশ্চেনে পরীক্ষায় আসে। তো এরপরে দেখো ডিলিমিটেশন, খুব একটা চর্চিত এই মুহূর্তে টার্ম, সেটা হচ্ছে সীমা পুনর্নির্ধারণ। সীমা পুনর্নির্ধারণ এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমি একটা পুরো ডিটেলস ক্লাস করেছিলাম আজ থেকে 2 বছর আগে, এবং যে ক্লাসটা ইউপিএসসি প্রিলি পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগে, 1 উইক বিফোর আমি এই ক্লাসটা করিয়েছিলাম, এবং সেখানে কিন্তু ইউপিএসসি প্রিলিমিনারিতে ডাইরেক্ট কোশ্চেন এসেছিলো সেই ভিডিও থেকে। তো এই যে ডিলিমিটেশন বলছি, এটা পরিচালনা করে কে? ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়া। এর জন্য আলাদা একটা কমিশন ভারতবর্ষে কিন্তু আছে, যার কাজ হচ্ছে সীমা পুনর্নির্ধারণ করা। উদ্দেশ্য কি না, জনসংখ্যা অনুযায়ী আসন পুনর্বিন্যাস। মানে আমি বলছি আমাদের বিধানসভায় কটা আসন আছে? 294টা আসন। এই 294টা আসনের কমবে না বাড়বে তার পুরো সিদ্ধান্ত কিন্তু এই ডিলিমিটেশন কমিশন অফ ইন্ডিয়া ঠিক করে থাকে, এবং সেটা কিসের বেসিসে ঠিক করে না, জনসংখ্যা অনুযায়ী আসন পুনর্বিন্যাস। আমাদের জনসংখ্যা মানে ভোট দান করছে যত জনসংখ্যা, সেটার উপরে বেস করে কিন্তু এই আসন সংখ্যাটা কমে বা বাড়ে। এই মুহূর্তে আমাদের 294টা আছে। তো ডিলিমিটেশন হলে কি হবে সেটা তো পরের ব্যাপার, সেটা জনসংখ্যা অনুযায়ী হবে, সেখানে আমাদের কিছু বক্তব্য নেই। এখন গুরুত্বপূর্ণ এটা কিসের জন্য দেখো, শেষ বড় ডিলিমিটেশন হয়েছিল 2002 থেকে 2008, এই পিরিয়ডে কিন্তু লাস্ট একটা বড় ডিলিমিটেশন হয়েছিল, মানে আসন পুনর্বিন্যাস কিন্তু মোটামুটি একটা বাড়া কমা ভালো মতোই চোখে পড়েছিল। সেটা হচ্ছে 2002 সাল থেকে 2008 সালের মধ্যে, তারপরে আর কিন্তু হয়নি। এখন আমরা যে ভোট দিতে যাব আর কটা দিন পরেই, তো তার একটু সেই নির্বাচনী ব্যবস্থাটা একটু বুঝে নেওয়া দরকার আছে। শুধু যে ভোট কাস্ট করে এলাম বা ভোট দিয়ে এলাম আর সব হয়ে গেল, আমি অ্যাসপিরেন্ট হিসেবে তো আর এটা বলতে পারি না। অ্যাসপিরেন্ট হিসেবে আমার অনেক কিছু জানার উপায় আছে এবং জানাটা উচিত। সেটা হচ্ছে এই যে বিধানসভা নির্বাচনটা হয়, এটা কিন্তু ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, FPTP জিনিসটা কি একটু বুঝে নাও। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট মানে এই একটা পোস্ট আছে, যে কিনা প্রথমে এটাকে ক্রস করে যাবে সেই কিন্তু উইনার। এবারে ব্যাপারটা কি, 4টে ধরো রাজনৈতিক দল একটা জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছে, যে কিনা বেশি সবচেয়ে বেশি পাবে সংখ্যা ভোট, সেই কিন্তু সিলেক্টেড হয়ে গেল বা ইলেক্টেড হয়ে গেল। বাকিরা তার থেকে একটা ভোটে হলেও যে পিছিয়ে আছে সে কিন্তু পুরো সেখান থেকে সরে এলো সেই লড়াই থেকে। তো সিম্পল মেজরিটি সিস্টেম, সিম্পল মেজরিটি সিস্টেম মানে আমি যদি বলি 500টা টোটাল ভোটার আছে কোনো এলাকায়, সেক্ষেত্রে একজন পেয়েছে 250, একজন পেয়েছে 249, আর একজন পেয়েছে একটা। এখানে কিন্তু এই যে 250 ভোট যে পেয়েছে সে সবার থেকে কিন্তু বেশি ভোট পেয়েছে, সেই কারণেই সে সিম্পল মেজরিটি সিস্টেম হিসেবেই কিন্তু উইনার। দেখো এ একটা ভোটে পিছিয়ে থাকলেও এর কোনো ভ্যালু নেই, কারণ সিম্পল মেজরিটি, যে বেশি মেজরিটি পাচ্ছে সেই কিন্তু উইনার হিসাবে চলে যাচ্ছে, মানে উইনার্স টেক্স অল।
250টা ভোট পুরোটাই ভ্যালু ভোট হিসেবে সে উইন করলো পজিশন, বাট তারপরে যারা আছে তাদের আর কিচ্ছু রইলো না, কোনো ভ্যালু রইলো না, পুরোটাই কিন্তু যে জিতে গেল সেই সব নিয়ে চলে গেল। এই কারণে এটাকে বলা হয় ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যে প্রথম ওই পোস্টটাকে পাস করে যাবে। সমস্যা কি? সমস্যা হচ্ছে মেজরিটি ভোটস মাইনরিটি ভোটস ওয়াস্টেড। দেখো এই যে ভোট সংখ্যাটা, এই একটা প্রার্থী 249টা একটা প্রার্থী ভোট পেয়েছিল, একটা প্রার্থী একটা ভোট পেয়েছিল, তাদের কিন্তু সেই যে ভোটগুলো সেগুলোর আর কোনো ভ্যালু রইল না, কারণ যে কিনা উইনার হয়েছে সে তো সমস্ত কিছু নিয়ে চলে গেল। তো আর যারা পড়ে রইল তাদের আর কি ভ্যালু রইল? শুধুমাত্র একটা সংখ্যা তত্ত্ব ছাড়া অন্য কিচ্ছু না। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হয় না এখানে। সেই তোমরা যদি রাষ্ট্রপতি নির্বাচন ব্যাপারটা দেখে থাকো, কৌস্তব সরকার স্যার খুব ভালো একটা ক্লাস করিয়েছিলেন রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়ে থাকে। খুব জটিল বিষয় কিন্তু খুব সহজভাবে তিনি বুঝিয়েছিলেন। তোমরা পারলে সেই ভিডিওটা দেখে নিও যে রাষ্ট্রপতি নির্বাচনটা কিভাবে হয়। সেখানে কিন্তু এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যাপারটা কিন্তু খুব ভালো। তো এখানে দেখো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কোনো ব্যাপার নেই, যেই এক সবচেয়ে বেশি সংখ্যক ভোট পাবে সেই উইনার হিসাবে চলে যাবে। সুতরাং প্রপোর্শনাল কোনো গল্প এখানে থাকছে না। এখন একজন বিধায়ক যদি সিলেক্টেড হন বা ইলেক্টেড হন, সেক্ষেত্রে তার ডিসকোয়ালিফিকেশান বা অযোগ্যতা কিভাবে প্রমাণ করা যেতে পারে? 1 নম্বর হচ্ছে সংবিধান অনুযায়ী, আর 2 নম্বর হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী। মানে কাউকে যদি প্রমাণ করতে হয় যে এই ব্যক্তিটা এমএলএ হওয়ার অযোগ্য, তাহলে তার কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে। সংবিধান অনুযায়ী দেখো আর্টিকেল 191-এ কিন্তু মেনশন করা আছে যে একজন বিধায়ক হতে পারবে না, এই ব্যক্তির কোনো মতেই বিধায়ক হওয়া পসিবল না। সেখানে সংবিধান মানে ভারতীয় সংবিধানের 191 আর্টিকেলে কিন্তু পুরো জিনিসটা মেনশন করা আছে ডিটেলসে। তা আমি এখানে একটু শর্টে বুঝে নেবো। যেমন অফিস অফ প্রফিট, অফিস অফ প্রফিট বলতে যে ব্যক্তি বিধায়ক হিসাবে দাঁড়াচ্ছেন তাকে কিন্তু কোনো রকম অফিস অফ প্রফিট মানে কোনো অর্গানাইজেশনে যুক্ত থাকলে চলবে না। ধরো কোনো একজন ব্যক্তি সরকারি চাকরি করে, গভর্নমেন্ট সার্ভিস, সে কি ভোটে দাঁড়াতে পারবে? একদমই না। কোনো গভর্নমেন্ট সার্ভিস কিন্তু হোল্ডার ভোটে পার্টিসিপেট করতে পারবে না, বিধানসভা ভোটে। 1 নম্বর, কারণ সে যে গভর্নমেন্ট সার্ভিস করে সেখান থেকে সে স্যালারি পায়, সুতরাং তার কিন্তু প্রফিট হয়, সেই অফিস থেকে সে প্রফিট গেন করে থাকে, তাই তাকে কোনো মতে সুযোগ দেওয়া যাবে না। তো এরকম আরও কিছু জায়গা আছে যে পকেটগুলোতে সে যদি সার্ভিস করে থাকে এবং সেইখান থেকে যদি তার কোনো রকম প্রফিট আসে, তাহলে কিন্তু তিনি বিধায়ক হতে পারবেন না। তো বিধায়ক হতে গেলে তাকে উইদাউট প্রফিটে আসতে হবে, কোনো রকম অর্গানাইজেশনের সঙ্গে সে যুক্ত নয়। আনসাউন্ড মাইন্ড মানে পাগল, সোজা কথায় বাংলা, এর বাংলা হচ্ছে পাগল। পাগল ব্যক্তিকে কখনো বিধায়ক হিসাবে চুজ করা যাবে না, তাকে অযোগ্য বলে প্রমাণ হয়ে যাবে। ইনসলভেন্ট, কারোর প্রচুর ধার দেনা আছে। তোমরা খেয়াল করে দেখবে এই যে প্রার্থী যারা বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার জন্য নমিনেশন ফাইল করে, তো নমিনেশন ফাইলে কিন্তু সেখানে সে তার সমস্ত তথ্য কিন্তু সে জানাতে বাধ্য। মানে তার কি আছে না আছে, স্থাবর অস্থাবর কি সম্পত্তি, সোনা দানা, ইভেন তার স্পাউস মানে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, প্রত্যেকের ডিটেলস কিন্তু দিতে হয় ইলেকশন কমিশনের নমিনেশন ফাইল করার সময়। কেন দিতে হয়? এটা দেখা হয় যে তিনি কোনোভাবে ইনসলভেন্ট নয় তো। ইনসলভেন্ট মানে হচ্ছে ধার দেনা করে একদম ডুবে গিয়েছে, এরম ব্যাপার নয় তো যে তার যা অ্যাসেট আছে তার থেকে তার লায়াবিলিটি অনেক বেশি, ধার দেনা করে সে একদম নিঃস্ব। এরম ব্যক্তিকে কিন্তু বিধায়ক হিসাবে চুজ করা যাবে না। তো সেই কারণে কিন্তু নমিনেশনের সময় ডিটেলসটা সাবমিট করতে হয়। নট এ সিটিজেন, আরেকটা ক্রাইটেরিয়া কি, যে অবশ্যই যে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার জন্য নমিনেশন ফাইল করেছে তিনি যেন ভারতবর্ষের নাগরিক হন। ভারতবর্ষের নাগরিক না হলে কিন্তু বিধানসভা ভোটে বিধায়ক হিসাবে তিনি নমিনেশন ফাইল করতে পারবেন না বা পার্টিসিপেট করতে পারবেন না। অবশ্যই তাকে দেশের নাগরিক হতে হবে।
বি অ্যান্টি ডিফেকশন ল, তাহলে সংবিধান অনুযায়ী এই কটা পয়েন্ট: অফিস অফ প্রফিটে থাকা চলবে না, সাউন্ড মাইন্ড হলে হবে না, ইনসলভেন্সির কেস থাকলে সে তো একদমই হবে না, আর অবশ্যই তাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। অ্যান্টি ডিফেকশন ল কিন্তু তোমাকে আরও ডিটেলসে বুঝতে হবে, কারণ এটা খুব জটিল জিনিস, কিন্তু খুব ভালো করে আমাদের সিএসডিজিতেই তোমরা পলিটি সেকশনে প্লেলিস্টে গিয়ে দেখবে অ্যান্টি ডিফেকশন ল নিয়ে খুব ভালো করে বাংলায় লক্ষ্মীকান্ত একদম ট্রান্সলেট করে করে পড়ানো আছে। তো এটা জেনে রাখো পরীক্ষার পারপাসের জন্য, এটা 10th শিডিউলে মেনশন আছে অ্যান্টি ডিফেকশন ল। এই আইনটা এসেছিলো কবে? 1985 সাল। কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা কিন্তু ইনক্লুড হয়েছে। 52তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985 আন্ডার 10th শিডিউল। এখন এর গুরুত্বপূর্ণ কেন এটা? সেটা হচ্ছে দলত্যাগ করলে সদস্যপদ খারিজ, দলত্যাগ করলে সদস্যপদ খারিজ, এই সিদ্ধান্তটা নেন কে? স্পিকার। তার মানে বুঝতে পারছো বিধানসভার স্পিকারের কিন্তু একটা ভালো রকম পাওয়ার ইমপ্লিমেন্ট করা আছে বা দেয়া আছে। বিধায়ক চাইলেই, এই স্পিকার চাইলেই কিন্তু অনেক কিছুই করতে পারেন। এবার দেখো, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করেন বিধায়করা। মানে যতজন বিধায়ক নির্বাচিত হয়ে আসছেন, জিতে আসছেন, 294 জন তো বিধায়ক জিতে আসছেন। তো সেই বিধায়কদের মধ্যে এরম তো হতেই পারে যে 100 194, ধরো 3টে পলিটিক্যাল পার্টি সেখানে পার্টিসিপেট করেছিল, একজন পেয়েছে 100টা, একজন পেয়েছে 100টা, আর একজন পেয়েছে 94টা, টোটাল বিধায়ক 294। এই 294টা বিধায়কদের মধ্যে কিন্তু নির্বাচন হবে, এবং তারাই ঠিক করবেন যে তাদের মধ্যে স্পিকার কে হবে। স্পিকার নির্বাচন করে থাকেন তাহলে কারা? এই জিতে আসা বিধায়করা। তো বুঝতেই পারছো স্পিকার কিন্তু নিজেও একজন তাহলে বিধায়ক, এবং তিনি কিন্তু নির্বাচিত হয়েই কিন্তু স্পিকার হিসাবে আসছেন। তো স্পিকারের কিন্তু অনেকগুলো কাজ আছে। সেটা হচ্ছে হাউস পরিচালনা করা, মানে পুরো বিধানসভার ভিতরের এই যে হাউসটা 294 এমএলএকে পুরো পরিচালনার ভার কিন্তু স্পিকারের ওপর। আর অ্যান্টি ডিফেকশন যেটা বললাম, অ্যান্টি ডিফেকশন তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা কিন্তু স্পিকারই নিয়ে থাকেন। তবে এখানে একটা বলার বিষয়, সেটা হচ্ছে নিউট্রাল থাকতে হয়। স্পিকারের কিন্তু নিউট্রাল থাকার কথা, বাট বাস্তবে কতটা হয় না হয় সেটা তো আমরা অলমোস্ট সবাই চোখে দেখি। কিন্তু নিয়ম যে তুমি স্পিকার পদে চলে গিয়েছো মানে তুমি আর 10টা বিধায়কের থেকে অবশ্যই আলাদা, কারণ সবাই, সমস্ত বিধায়ক, সেখানে সরকার বিরোধী যতই বিধায়ক আছে না কেন, সবাই মিলে তোমাকে নির্বাচন করেছে স্পিকার হিসেবে। সুতরাং তোমার দায়িত্ব অনেক বেশি, তাই তাকে নিউট্রাল থাকাটাও খুব দরকার। তো এরপরে দেখো আইন প্রণয়ন প্রক্রিয়া। বললাম যে বিধানসভা হচ্ছে রাজ্যের আইন প্রণয়ন করে থাকে, রাজ্যের আইন প্রণয়ন করবে বিধানসভা। তো সেক্ষেত্রে একটা রাজ্য চালানোর জন্য যত রকম ল তৈরি হয় সব কিছুই কিন্তু এখান থেকেই উঠে আসে। তো তার একটা লং প্রসেস আছে, সেটা তোমরা একটু ভালো করে আরও ডিটেলসে পড়ো। আমি মোটামুটি 5টা পয়েন্ট বলছি। দেখো, একটা ফার্স্ট রিডিং, প্রথমে রিডিং করতে হয়, সেকেন্ড রিডিং হয়, তারপরে কমিটি স্টেজে যায় সেটা, তারপরে থার্ড রিডিং হয়, তারপরেই গভর্নর অ্যাসেন্ট দেন, আর গভর্নর যখনই তার মতামত দেবেন সেই বিলটা তখন অ্যাক্ট হয়ে যাবে। তাহলে প্রথমে একটা বিল এলো বিধানসভায়, সেখানে কি হবে? প্রথমে একবার পড়াশোনা হবে, তারপর সেকেন্ডবার আরেকবার হবে, তারপরে সেটা কমিটি স্টেজে যাবে, তারপরে থার্ডবার আরেকবার পড়াশোনা হবে, দেন গভর্নর সেটাতে অ্যাসেন্ট দেবেন। গভর্নর যতক্ষণ না অ্যাসেন্ট দিচ্ছেন ততক্ষণ কিন্তু কোনো বিল অ্যাক্ট হবে না। বিল অ্যাক্ট হতে গেলে গভর্নরের সিগনেচার মাস্ট, এটা কিন্তু একটা মনে রাখার বিষয়। প্রিভিলেজেস অব এমএলএ, আর কত নম্বরে বলা আছে? 194 আর্টিকেলে বলা আছে প্রিভিলেজেস অব এমএলএ, মানে ফ্রিডম অফ স্পিচ ইন অ্যাসেম্বলি। কোশ্চেনের মিল পাচ্ছ? ফ্রিডম অফ স্পিচ ইন অ্যাসেম্বলি বলার ক্ষেত্রে একজন বিধায়কের কিন্তু ফ্রিডম অফ স্পিচ আছে অ্যাসেম্বলিতে। নো কোর্ট কেস ফর স্পিচ ইনসাইড হাউস, একটা বিধানসভার মধ্যে, এই যে বিধানসভা বললাম 294টা আসনের বিধানসভা, সেক্ষেত্রে সেখানে একজন
বিধায়ক যাই বলুক না কেন, ইনসাইড হাউস সেই বিধানসভার মধ্যে যা কিছু তার বক্তব্য, সেই বক্তব্যের ব্যাপারে কোনো রকম কোর্ট কেস করা যাবে না। একজন বিধায়ক যা খুশি বলতে পারেন বিধানসভার মধ্যেই, কিন্তু সেই কথার এগেনস্টে কোথাও কোর্ট কেস করা যায় না। তো মোটামুটি একটা ওভারঅল আইডিয়া তোমরা পেয়ে গেলে বিধানসভা ভোট সম্পর্কে। তো যদি চাও আরও ডিটেলসে এর ক্লাস, আমি তাহলে করাতে পারবো। আর দেখো, পরীক্ষা কিন্তু হবেই, সুতরাং ভোট আসছে, ভোট যাবে, অনেক কিছু হবে, অনেক কিছু তোমরা দেখবে, বাট নিজের তো জিনিসটা নিজের তৈরি করে রাখতে হবে না। সবাই তো আর তোমাকে এসে তৈরি করে দিয়ে যাবে না। তোমার প্রসেস, তোমার লক্ষ্য তোমাকেই স্থির করে এগোতে হবে। তো চলো, ভোটের সাথে সাথে পড়াশোনাটাও চলুক। টাটা, ভালো থেকো সবাই।